ইরানে বোমা ফেলে খামেনিদের ওড়াবো বলে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প যখন উল্লাস করছেন, তখন এক মহা বিপত্তিতে পড়লেন ট্রাম্প। কোথা থেকে জল কাদা মেখে ছুটতে এসে ডোনাল্ড ট্রাম্পের পায়ে আছড়ে পড়লেন এই নেতা এবং বললেন, ইরানে হামলা করবেন না, ইরান হামলা করলে আমরা প্রাণে বাঁচবো না। বলুন তো কে এই নেতা যিনি ট্রাম্পের কাছে মিনতি করছেন ইরান হামলা না করতে? ইতিমধ্যেই তার নাম নিউ ইয়র্ক টাইমস, জেরুজালেম পোস্টে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, একদম ঠিক, আপনি ফুল মার্কস পেয়ে গেছেন। তিনি আর কেউ নন, তিনি ইসরায়েলের রক্তপিপাসু আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হঠাৎ করে বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ভালো চাইছেন, কি এমন হলো বেঞ্জামিন নেতানিয়াহুর? অথচ 2025 সালে জাতিপুঞ্জের সাধারণ সভায় যখন গোটা নিউ ইয়র্ক শহরে এই বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করার দাবিতে উত্তাল আন্দোলন চলছে, তখন ডোনাল্ড ট্রাম্পের পুলিশি প্রহরায় জাতিপুঞ্জের সভায় দাঁড়িয়ে ইরানের ম্যাপ দেখিয়ে তিনি বলছেন, এই বেঞ্জামিন নেতানিয়াহু, যে ইরান হলো ইভিল স্টেট, অর্থাৎ শয়তানের রাষ্ট্র। এই ইরানকে ধ্বংস করার শপথ নিচ্ছিলেন জাতিপুঞ্জের সভায় দাঁড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহু। অথচ হঠাৎ 14 তারিখ রাতে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছেন যাতে ইরান হামলা না করে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইতিমধ্যেই সৌদি আরব, তুর্কি, ওমান, কাতার সমস্ত আরব রাষ্ট্রের কাছ থেকে এক ভয়ঙ্কর বাধার সম্মুখীন হয়েছিলেন আগেই। তারপর পরিশেষে যেটা আরো বড় ধাক্কা খেলেন ট্রাম্প, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে ধাক্কা খেলেন কোনোভাবেই এই মুহূর্তে ইরান আক্রমণ যেন আমেরিকা না করে, সেই অনুরোধ তিনি করলেন ডোনাল্ড ট্রাম্পকে। এখন প্রশ্ন হলো, বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ইরানকে কেন ভয় করছেন? এতদিন ধরে যুদ্ধংদেহী মনোভাব দেখিয়ে সমগ্র মধ্যপ্রাচ্যকে দখল করা, ইরানের একের পর এক বিজ্ঞানীকে খুন করা, মোসাদের সাহায্যে দেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টি করা, ইরানের সাধারণ মানুষকে খুন করা, মসজিদ ভাঙা, বাস জ্বালানো, এমন কোনো কাজ করতে পিছপা হয়নি যে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি হঠাৎ করে ভয় করছেন ইরান রাষ্ট্রকে। কারণ তিনি এখন হাড়ে হাড়ে টের পেয়েছেন ইরান এই মুহূর্তে সামরিকভাবে যে ভয়ঙ্কর শক্তিশালী অবস্থায় আছে, ইসরায়েলকে গুড়িয়ে দিতে পারে এবং সেই কাজে ইরানের খুব একটা সময় লাগবে না। আর এদিকে ইসরায়েলের সামরিক অবস্থা এমন ভাবে বিপর্যস্ত, ইসরায়েল ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছে। ইসরায়েল রাষ্ট্রের বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত করুণ। অর্থনৈতিকভাবে, সামাজিক দিক থেকে এবং সামরিক দিক থেকে, সমস্ত দিক থেকে ইসরায়েল এখন সারা পৃথিবীর কাছে দ্য ইভিল স্টেট, অর্থাৎ শয়তানের রাষ্ট্র হিসেবে বর্তমানে পৃথিবীবাসীর কাছে চিহ্নিত হয়ে গেছে এই ইসরায়েল রাষ্ট্র। ইতিমধ্যেই আমরা ধারাবাহিক তিনটে ভিডিও করে দেখিয়েছি মানবতার শত্রু এই ইসরায়েল রাষ্ট্র কিভাবে ভেঙে পড়ছে, কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমত 2023 সাল থেকে ধারাবাহিকভাবে গাজাতে যেভাবে ফিলিস্তিনি জনতাকে গণহত্যা চালিয়েছে এই ইসরায়েল রাষ্ট্র, তার ফলে গোটা পশ্চিমী দুনিয়াতে ইসরায়েল সম্পর্কে একটা তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। পশ্চিমী দুনিয়ার মানুষ তারা আর ওয়ার কমপ্লিসিট, অর্থাৎ যুদ্ধ দেখে শান্তিতে থাকতে প্রস্তুত নয়। তারা প্রো ইসরায়েল পজিশন থেকে এবার প্রো প্যালেস্টিনিয়ান অবস্থান নিচ্ছে। অর্থাৎ পশ্চিমী দুনিয়া, ইউরোপ এবং আমেরিকা, কানাডা, এই দেশগুলির মানুষ এখন ধারাবাহিকভাবে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে এবং ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে বিরাট মিছিল করছে। ফলে গোটা পশ্চিমী দুনিয়ায় ইসরায়েল রাষ্ট্রের যে নৈতিক ভিত্তি ছিল, তাদের হয়ে মানুষ এতদিন পয়সা দিত, কথা বলতো, এমনকি লড়াই করতে প্রস্তুত ছিল, যে পশ্চিমী দুনিয়ার মানুষ তারা এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়েছে। তাদের এই হিংস্র গণহত্যা এবং গোটা ফিলিস্তিনি জনগোষ্ঠীকে গ্রাস করার যে হিংস্র মানসিকতা, সেটাকে পৃথিবী আর কোনোভাবেই মান্যতা দিতে প্রস্তুত নয়। এমনকি গতকাল নিউ ইয়র্কে যে মিছিল আমরা দেখলাম, সেই মিছিল চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। ইউরোপ, আমেরিকায় মানুষ প্যালেস্টাইনের হয়ে মিছিল করেছে। এবার খোদ নিউ ইয়র্ক শহরে, যেখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইহুদি জনবসতির বাস, সেই শহরে প্রো হামাস, অর্থাৎ হামাসের অধিকারের দাবিতে গাজা ভূমিতে হামাসের স্বায়ত্ত শাসনের অধিকার চেয়ে মিছিল হলো জনতার। মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমে চিৎকার করে দাবি জানিয়েছে গাজা ভূমিকে হামাসের অধিকার দিতে হবে। খোদ আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই আন্দোলন দেখলো। এখান থেকেই বোঝা যায় যে মানুষ এখন ইসরায়েলকে কি ভয়ঙ্করভাবে ঘৃণা করে। তৃতীয়ত, এই ঘৃণা থেকেই ইসরায়েলের অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। ইসরায়েলের পণ্য এখন বর্তমানে সারা পৃথিবীব্যাপী প্রত্যাখ্যাত হচ্ছে। মেড ইন ইসরায়েল এই শব্দ এখন ইসরায়েলের জন্য বিভীষিকার রূপ ধারণ করেছে। মানুষ যখনই দেখছে কোনো প্রোডাক্টে লেখা মেড ইন ইসরায়েল, সেই প্রোডাক্ট মানুষ কিনতে অস্বীকার করছে, কারণ তারা তাদের হাতে রক্তের দাগ লাগাতে চায় না। যে ইসরায়েল রাষ্ট্র নিরীহ শিশু নারীদেরকে নির্বিচারে গণহত্যা চালায়, সেই রাষ্ট্রকে টাকা দিয়ে
তার এই ধ্বংসের কাজে, হত্যার কাজে মানুষ আর সহযোগিতা করতে চায় না। ফলে এখন ইসরায়েলে বাণিজ্যের হার হু হু করে পড়ছে। বিদেশি কোনো বিনিয়োগ এখন ইসরায়েলে আর আসছে না, কারণ ইসরায়েলে যদি কোনো বিনিয়োগ করা হয় সেই টাকার নিরাপত্তা নেই। যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধলে সেই কারখানা বা সেই ইনভেস্টমেন্ট পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ইসরায়েলে তৈরি করা প্রোডাক্ট বিদেশের বাজারে চাহিদা নেই, বিক্রি হচ্ছে না, ফলে বিদেশ থেকে কোনো পুঁজি ইসরায়েলের বাজারে আর আসছে না। অন্যদিকে ইসরায়েলের যারা বিলিয়নিয়ার, ইসরায়েলে যারা ধনী মানুষ, তারাও আর ইসরায়েলের মাটিতে কারখানা বা বিনিয়োগ করতে চাইছে না। তারা টাকা বিনিয়োগ করছে ভবিষ্যতের নিরাপত্তার কথা মাথায় রেখে। ফলে ইসরায়েল রাষ্ট্রের প্রতি বছর ধারাবাহিকভাবে তাদের বাজেট ঘাটতির পরিমাণ বেড়ে চলেছে রাষ্ট্রীয় ঋণের বোঝা। 3 বছর ব্যাপী যে বিপুল পরিমাণ বোমা বর্ষণ করেছে গাজা ভূমিতে, পুরো গাজাকে নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। তা করতে গিয়ে আমেরিকা কয়েকশো বিলিয়ন ডলার সাহায্য করেছিল ইসরায়েলকে, কিন্তু ইসরায়েলেরও তাদেরও অর্থ ভান্ডার থেকে বিপুল পরিমাণে টাকা ব্যয় হয়েছে এই গাজা যুদ্ধে। ফলে ইসরায়েলের ইকোনমি আগে থেকেই পুরো বিপর্যস্ত ছিল। বর্তমানে এই বিপুল পরিমাণের বাণিজ্য ঘাটতি হওয়াতে ইসরায়েল ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে চলেছে। আর এই আবহে যখন ইসরায়েল রাষ্ট্রের কোনো নিরাপত্তা নেই, প্রতি মুহূর্তে সাইরেন বাজছে, বিদেশি প্রতিবেশী একাধিক রাষ্ট্র থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রতি মুহূর্তে। এমনকি ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স একাধিক যে গোষ্ঠী রয়েছে, হামাস, হিজবুল্লাহ, হুথির মতো গ্রুপ, তারাও যে কোনো মুহূর্তে ইসরায়েল আক্রমণ করতে পারে, সেই সম্ভাবনাকে কখনোই অস্বীকার করা যায় না। ফলে দেশের মানুষ দীর্ঘকাল ধরে বাংকারে বসবাস করে তারা হতাশ, তারা মানসিকভাবে বিপর্যস্ত। এই ইসরায়েল দেশকে তারা কোনোভাবেই নিরাপদ দেশ বলে ভাবতে পারছেন না। তাই যাদের টাকা আছে, মেধা আছে, এই ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ছেড়ে পুনরায় নতুন করে ইউরোপ এবং আমেরিকায় তারা বসবাস শুরু করছে। এবং কিভাবে? ইউরোপ এবং আমেরিকায় তাদের ইহুদি পরিচয়কেও তারা গোপন রাখতে বাধ্য হচ্ছেন, কারণ সামাজিকভাবে এই ইসরায়েলি মানুষ পশ্চিমী দুনিয়ায় আর সাদরে তারা আমন্ত্রিত নন, বরং তারা পশ্চিমী সভ্যতাতে, পশ্চিমী দেশগুলোতে এখন প্রত্যাখ্যাত হচ্ছেন। কি কারণে এই ঘটনা ঘটছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, টিভির পর্দায় কি বর্বরচিত কায়দায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে যখন ইসরায়েল রাষ্ট্র অর্থনৈতিকভাবে দেউলিয়া হচ্ছে, তার উল্টো দিকে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইনের মতো দেশগুলি তাদের তৈল সম্পদ বিক্রি করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ইউএস ডলার তারা আমেরিকা ইউরোপের বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি, হোটেল, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, প্রতিটা ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করেছে এই গালফ কান্ট্রিজ। বর্তমানে আজকের হিসেবে দাঁড়িয়ে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রেই গালফ কান্ট্রিজগুলো 6 ট্রিলিয়ন ইউএস ডলার ইনভেস্ট করেছে এই আরব প্রাচ্যের দেশগুলি। সুতরাং 28 ট্রিলিয়ন ইউএসডির যে আমেরিকান ইকোনমি, সেই দেশে যদি আরব দেশগুলির 6 ট্রিলিয়ন ডলার টাকা বিনিয়োগ করে, সেই আরব দুনিয়া এখন অনায়াসেই ডোনাল্ড ট্রাম্পকে বসাতে পারেন, তুলতে পারেন কান ধরে। সেই ক্ষমতা এখন এমবিএস বা আল থানিদের হাতে রয়েছে। পশ্চিমী দুনিয়ায় নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সিলিকন ভ্যালিতে, এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে, হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় এবং রিয়েল এস্টেট ব্যবসায় যে বিপুল পরিমাণের বিনিয়োগ হয়েছে আরব থেকে, এখন ধীরে ধীরে আরব তার লাভ, বলা যায় ব্ল্যাকমেইল করার ক্ষমতা এখন তৈরি হয়েছে এই আরব দুনিয়ার। একদিকে যখন চীন বিপুল পরিমাণে তাদের প্রযুক্তি এবং বিজ্ঞানে বিনিয়োগ বাড়াচ্ছে এবং হু হু করে আগামী দিনে এগিয়ে যাচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্র তার অবস্থানকে ধরে রাখতে চায়। এই আরব দুনিয়ার টাকা আমেরিকার জন্য অপরিহার্য। সুতরাং আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে, এই জায়নবাদের বিরুদ্ধে এক শক্তিশালী গণপ্রচার শুরু করেছে। ফলে আমেরিকার সরকার, আমেরিকার জনতা ধীরে ধীরে আরব রাষ্ট্রের কাছে তারা বশ্যতা স্বীকার করতে বাধ্য হচ্ছে। আর এই প্রেক্ষাপটে এই প্যাক এতদিন ধরে আমেরিকায় যারা জায়নবাদী রাষ্ট্রের হয়ে চিৎকার করতেন, টাকা বরাদ্দ করতে বাধ্য করতেন, প্রতিটা নেতা মন্ত্রীকে যারা কান ধরে তুলতেন আর বসাতেন, সেই এই প্যাক এখন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে আমেরিকার মাটি থেকে। ফলে আমেরিকায় ইসরায়েলের হয়ে তাদের প্রোপাগান্ডা তৈরি করা, হলিউডের সিনেমা বানানো, বিভিন্ন মিডিয়াকে কিনে ফেলা, ইসলামোফোবিয়া ছড়ানো, এই কাজ আমেরিকায় অনেকখানি রুখে দেওয়া গিয়েছে আরবের নেতৃত্বে। তাই ইসরায়েল এখন এই পশ্চিমী দুনিয়ায় তার নৈতিক শক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে। তাই যেখানে আমেরিকা ইসরায়েলের পাশে থাকতে পারছে না, যে পরিস্থিতিতে এই প্রক্সি স্টেট, সেক্টর কলোনি ইসরায়েল রাষ্ট্র মধ্যপ্রাচ্যে এখন আর কোনোভাবেই টিকতে পারে না। সুতরাং পায়ের তলার মাটি এখন সরে গেছে বেঞ্জামিন নেতানিয়াহুর। এই কারণে ইরান হামলার আবহে তিনি খোদ নিজে পালিয়ে গিয়েছিলেন গ্রিসে, তার স্ত্রী পালিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রে। ফলে ইসরায়েলে এখন বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ক্ষোভের বন্যা বইছে।
প্রতিটা কাগজ, ইসরায়েল থেকে প্রকাশিত হওয়া প্রতিটা দৈনিক তারা এখন খুল্লাম খাল্লাম লিখছে যে ইসরায়েল রাষ্ট্র ইরানের হামলার ভয়ে তারা এখন জবুথবু, তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস বা শক্তি এখন কোনোটাই নাই। ইসরায়েল রাষ্ট্র এখন পুরোপুরি সামরিকভাবে কোল্যাপস, দ্য ডেথ অফ ইসরায়েল স্টেট। আমরা আজকে আপনাদের সামনে একটি রোমাঞ্চকর তথ্য, একটি অজানা তথ্য তুলে ধরবো, যে তথ্য এতদিন আপনাদের সামনে কোনো সংবাদ সংস্থা দেখায়নি, সেই সত্যই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ইসরায়েল এতদিন ধরে একটি মিথ তৈরি করেছিল যে ইসরায়েল ইজ ইনভিনসিবল, অর্থাৎ ইসরায়েল অপরাজেয়। ইসরায়েলের আকাশে রকেট প্রতিহত করার এক ভয়ঙ্কর প্রযুক্তি রয়েছে, শক্তি রয়েছে। পৃথিবীর কোনো রাষ্ট্র নেই যে ইসরায়েলকে আকাশপথে হামলা করে তাকে ধ্বংস করতে পারে। সেই গল্প এখন মুখ থুবড়ে পড়েছে। মাত্র 12 দিন ইরানের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেই ইসরায়েলের যেটুকু সম্পদ ছিল আকাশে ইন্টারসেপশন করার, অর্থাৎ বিদেশ থেকে যদি কোনো মিসাইল ছোড়া হয় সেই মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার যে প্রযুক্তি, ইন্টারসেপশন টেকনোলজি, সেই টেকনোলজি মুখ থুবড়ে পড়ে। বর্তমানে নতুন করে সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে সাজাতে গেলে যে বিপুল পরিমাণে টাকার প্রয়োজন, সেই টাকা এখন ইসরায়েলের কাছে নেই। কারণ আমেরিকা সরকার আইন করে ইসরায়েল ফার্স্ট এই পলিসি থেকে তারা সরে এসেছে। তাই নতুন করে আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থনৈতিক সাহায্য পাওয়া ইসরায়েলের পক্ষে প্র্যাকটিক্যালি অসম্ভব। ফলে চলুন আমরা দেখি যে মিথ তৈরি হয়েছিল ইসরায়েলের যে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তবতা এখন কি। বর্তমান সময়ে ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা, আয়রন ডোম যে এয়ার ডিফেন্স সিস্টেম তার আছে, এই গল্প শোনেনি এমন কেউ মনে হয় বর্তমানে নেই। তো এই আয়রন ডোমের রহস্য চলুন এবার উন্মোচন করা যাক। আয়রন ডোম মানে হচ্ছে আকাশপথে যদি ইসরায়েলকে কোনো রকেট হামলা করা হয়, সেই হামলাকে রুখে দেওয়ার ব্যবস্থা। সেটা কেমন? কেবলমাত্র 70 কিলোমিটার দূর থেকে যদি ইসরায়েলের আকাশে কোনো রকেট হামলা হয়ে যায়, সেই হামলাকে প্রতিরোধ করার যে ব্যবস্থা, সেটাকেই বলা হয় আয়রন ডোম। রেঞ্জ মাত্র 70 কিলোমিটার। তাহলে 70 কিলোমিটার দূরে কে আছে ইসরায়েলের? সেটা একমাত্র হামাস। যদি হামাস রকেট ছোড়ে কিংবা হিজবুল্লাহ যদি রকেট ছোড়ে 70 কিলোমিটার দূর থেকে তার সীমানার, সেই ব্যবস্থাকে প্রতিরোধ করতে পারে কেবলমাত্র এই আয়রন ডোম। যেখানে হামাস বা হুথি বা হিজবুল্লাহ তারা একটা রকেট তৈরি করতে খরচ হয় ভারতীয় টাকায় মাত্র 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার রকেটকে প্রতিরোধ করতে ইসরায়েলের খরচ পড়ে 1,35,00,000 টাকা। ফলে এই আয়রন ডোম ব্যবস্থাকে সক্রিয় রাখতে গিয়ে ইসরায়েল ইতিমধ্যেই ধুঁকছে। দ্বিতীয়ত, যদি কোনো রাষ্ট্র, ইসরায়েল মধ্যপ্রাচ্যে চারিদিকে শত্রু রাষ্ট্র পরিবেষ্টিত, অর্থাৎ আক্রমণ কোন দেশ থেকে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং ইসরায়েলকে নিরন্তর এই আকাশপথকে সুরক্ষা দিতে হয়। যদি 300 কিলোমিটার দূর থেকে কোনো মিসাইল হামলা হয়ে যায় ইসরায়েলের উপরে, সেই মিসাইলকে প্রতিরোধ করতে গিয়ে তার যে সিস্টেম রয়েছে তার নাম ডেভিড স্লিং। ডেভিড স্লিং এই ইন্টারসেপশন টেকনোলজি, সে 300 কিলোমিটার দূর থেকে যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো ইরান নয়, মাথায় রাখতে হবে। 300 কিলোমিটার দূরে যে রাষ্ট্র আছে সে জর্ডন হতে পারে, মিশর হতে পারে, এই ধরনের রাষ্ট্র। তারা যদি কোনো মিসাইল ছুড়ে দেয় ইসরায়েলকে, সেই মিসাইলকে প্রতিরোধ করতে গিয়ে তারা আবার এই ডেভিড স্লিং টেকনোলজি ব্যবহার করে। এই টেকনোলজি ভয়ঙ্কর ব্যয়বহুল ইসরায়েলের জন্য। একটা এই হামলা প্রতিরোধ করতে গিয়ে ইসরায়েলের খরচ হয় প্রায় 3 কোটি টাকা। তাহলে এটা অত্যন্ত ব্যয়বহুল। তৃতীয়ত, 1000 কিলোমিটার দূর থেকে যদি ইসরায়েলকে লক্ষ্য করে কোনো দেশ তেল আবিবকে লক্ষ্য করে মিসাইল ছড়ে, তাকে যদি প্রতিরোধ করতে হয়, তারও একটি প্রতিরোধ ব্যবস্থা কিন্তু ইসরায়েলের ছিল। তার নাম কি? তার নাম অ্যারো 2। এই অ্যারো 2 এয়ার ডিফেন্স টেকনোলজিতে তার দেশকে বাঁচাতে গেলে যদি 1000 কিলোমিটার থেকে ধেয়ে আসা এই মিসাইলকে আটকাতে গিয়ে অন্তত 5 বার ফায়ার করতে হয় মিসাইল, আর এই কাজ করতে গিয়ে ইসরায়েলের খরচ পড়ে যায় 135 কোটি টাকা। তাই বিদেশ থেকে মিসাইল যদি উড়ে আসে ইসরায়েলের, তাহলে ইসরায়েলের অর্থ ভান্ডার কিন্তু পুড়তে শুরু করে। শুধু দেশ বাঁচাতে গিয়ে তাদের কিন্তু অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। অপরদিকে ফারদেশ রেঞ্জ, অর্থাৎ যদি 2000 কিলোমিটার দূর থেকে যার রেঞ্জ ইরানের শুরু হয়, ইরান থেকে যদি কোনো হামলা হয়ে যায় ইসরায়েলের কোনো শহরে, সেই শহরকে যদি বাঁচাতে চায় ইসরায়েল, তাহলে তাদের ব্যবহার হয় অ্যারো 3 এই ইন্টারসেপশন টেকনোলজি। এই অ্যারো 3 টেকনোলজি তারা যদি কাজে লাগায়, অর্থাৎ যদি তারা ব্যবহার করে একবার, সেই ক্ষেত্রে ইসরায়েলের আনুমানিক খরচ পড়ে 225 কোটি টাকা ভারতীয় টাকায়। তাহলে আমরা বুঝতে পারছি যে যখন 2025 সালের জুন মাসে ইরান একসঙ্গে এক বিপুল সংখ্যক মিসাইল হামলা করেছিল ইসরায়েলের উপরে, আর সেই সমস্ত মিসাইলকে প্রতিরোধ করতে গিয়ে তার ভাঁড়ারে
যেটুকু ছিল এই ইন্টারসেপশন ডিফেন্স সিস্টেম সেটা মোটামুটিভাবে কোলাপস করে গিয়েছে। বর্তমানে ইসরায়েলের কাছে এই এয়ার ডিফেন্স সিস্টেমকে বাঁচিয়ে রাখার মতো মিসাইল তার হাতে নেই, তার টেকনোলজি ধুঁকছে। অন্যদিকে সেই গদের উপরে বিস্ফোরা বলতে গিয়ে যা বোঝায়, জার্মানির কাছ থেকে 3.5 বিলিয়ন ইউএস ডলার টাকা দিয়ে রেখেছে ইসরায়েল জার্মানিকে এই অ্যারো 3 এয়ার ডিফেন্স টেকনোলজি তারা বিক্রি করতে চেয়ে বর্তমানে নিজের দেশেই তার এই অ্যারো 3 এয়ার ডিফেন্স টেকনোলজির যে অস্ত্র তা মজুত নেই। অন্যদিকে জার্মানি চাপ দিচ্ছে, তুমি বাঁচো আর মরো ভাই, টাকা যখন নিয়েছো আমাকে তোমার অ্যারো 3 দিতে হবে, আমরা কোনো কথাই মানবো না। কারণ রাশিয়া যে কোনো মুহূর্তে জার্মানিকে আক্রমণ করতে পারে, তাই নিজের দেশ বাঁচাতে জার্মানি এখন মরিয়া। বেঞ্জামিন নেতানিয়াহু এখন কোন দিকে যাবেন? জার্মানিকে ওই অ্যারো 3 দেবেন, নাকি ইরান যদি আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা করে ইরানের উপরে, আলী খামেনি জানিয়ে রেখেছিলেন যদি আমার উপরে হামলা হয় ইসরায়েলকে আমি ছাড়বো না, অর্থাৎ মুহূর্তের মধ্যে তেল আবিব শহর ভূমধ্য সাগরে মিশে যাবে, সেই হুমকি দিয়ে রেখেছিলেন আলী খামেনি। তাই শেষ পর্যন্ত যখন ডোনাল্ড ট্রাম্প হাড়হিম করা হুমকি দিচ্ছিলেন ইরানকে গুড়িয়ে দেবার, সেখানে রেজা পেহলভি সরকার গড়ার, সেই স্বপ্নকে আটকাতে বাধ্য হলেন এই বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি ফিলিস্তিনি জনতার রক্ত পান করতে ভালোবাসেন। তিনি শেষ পর্যন্ত ইরান যাতে হামলা না হয় আমেরিকার হাতে, সেটা আটকানোর জন্য মরিয়া চেষ্টা করলেন। ইতিমধ্যেই ইতিহাস যে পথে এগোচ্ছে, মানব জাতি এই ইসরায়েল রাষ্ট্রের বর্বরতাকে ক্ষমা করেনি, ক্ষমা করবে না। হাতে বেশি সময় নেই ইসরায়েল রাষ্ট্রের, সেই দিকেই এগোচ্ছে ইসরায়েল রাষ্ট্র। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, আগামীতে আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি, আরো গবেষণা করতে পারি এবং তথ্যভিত্তিক বলিষ্ঠ প্রেজেন্টেশন যাতে করতে পারি, তার জন্য সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।